সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক অনলাইন ব্যবহারিক ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র ব্যবহারিক অংশের অন্তর্গত দুটি খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যালের ডেমনস্ট্রেশন দেখব। প্রথমে আমরা কোনো জৈব যৌগে বিদ্যমান কার্যকরী মূলকসমূহের শনাক্তকরণ কিভাবে করতে হয় তার ডেমনস্ট্রেশন দেখব। এরপরে আমরা প্রমাণ সোডিয়াম কার্বনেট দ্রবণের সাহায্যে অজানা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করব। তো প্রথমে আমরা কোনো জৈব যৌগে বিদ্যমান কার্যকরী মূলকসমূহে কিভাবে শনাক্তকরণ করতে হয় সে সম্পর্কে আলোচনায় আসি। আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনটি কার্যকরী মূলক শনাক্তকরণ পরীক্ষা করাই। একটি হচ্ছে কার্বক্সিল মূলক, আরেকটি অ্যালডিহাইড মূলক এবং অন্যটি কিটোন মূলক। এদের মধ্যে অ্যালডিহাইড এবং কিটোনকে একত্রে কার্বনিল যৌগ বলে। অর্থাৎ কার্বনিল যৌগ বলতে অ্যালডিহাইড এবং কিটোন উভয়কেই বুঝবো। তাহলে এদের কমন পরীক্ষা হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন দিয়ে টেস্ট। যদি কোনো নমুনায় কার্বনিল মূলক থাকে, সেটা অ্যালডিহাইড কিংবা কিটোন যাই হোক না কেন, কার্বনিল অর্থাৎ সিও মূলক থাকলে আমরা 2,4-ডাইনাইট্রোফিনাইল বিকারকের মাধ্যমে তার শনাক্তকরণ করতে পারবো। আর যদি কার্বনিল পাই, তবে প্রশ্ন আসছে সেটা অ্যালডিহাইড না কিটোন। আমরা জানি অ্যালডিহাইড সমূহ বিজারক, এরা মৃদু জারক যেমন টলেন বিকারকে বিদ্যমান সিলভার আয়ন কিংবা ফেলিং দ্রবণে বিদ্যমান কপার 2+ আয়ন দ্বারা সহজেই জারিত হয়ে যায়। ফলে টলেন বিকারক কিংবা ফেলিং দ্রবণের উপস্থিতিতে এরা বিক্রিয়া করে। কিন্তু কিটোন সমূহ বিজারক নয়, এরা মৃদু জারক যেমন টলেন বিকারক কিংবা ফেলিং দ্রবণের সাথে কোনো বিক্রিয়া করে না। তাহলে আমরা যদি কার্বনিল পরীক্ষা পজিটিভ পাই, তারপরে যদি আমরা এদের মধ্যে কিটোন না অ্যালডিহাইড পার্থক্যকরণ করতে চাই, তাহলে টলেন বিকারক অথবা ফেলিং দ্রবণ দিয়ে পরীক্ষা করতে হবে। কিটোন কোনো পরীক্ষা দিবে না, অ্যালডিহাইড পরীক্ষা দিবে। তো আমরা আমাদের আজকে তিনটি নমুনা আছে আমাদের এখানে একটি নমুনা রাখা আছে, তারপরে আমাদের এখানে আরেকটি নমুনা রাখা আছে, আর এখানে একটি তরল নমুনা আছে। এটা তরল জৈব যৌগ। তা আমরা প্রথমে তরলটাকে নিয়ে শুরু করব। এই তরলটায় আমরা প্রথমে কার্বনিল টেস্ট করব যে এই যৌগে কোনো কার্বনিল মূলক আছে কিনা। তাহলে আমরা কি করব, এই তরল যৌগটা আমরা কয়েক মিলিলিটার একটা টেস্ট টিউবে ট্রান্সফার করে নেব। তাহলে কি করলাম, আমরা সরবরাহিত জৈব যৌগ যেটা তরল, সেখান থেকে আমরা 2 থেকে 3 মিলিলিটার একটা টেস্ট টিউবে আলাদা করে নিলাম। এরপরে আমরা কি করব, এর মধ্যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন যোগ করব। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন যদি যোগ করি, হলুদ অথবা কমলা রঙের যদি পদক্ষেপ পড়ে, তাহলে কার্বনিল মূলক সুনিশ্চিত হবে। তো আমরা ধীরে ধীরে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন যোগ করে দেখি যে হলুদ কিংবা কমলা রঙের পদক্ষেপ পড়ে কিনা। আমরা দেখতে পাচ্ছি কমলা রঙের একটা পদক্ষেপ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ না? আমরা দেখতে পাচ্ছি যে তরল জৈব যৌগটিতে আমরা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন যোগ করার সাথে সাথে একটা হলুদ পদক্ষেপ পড়েছে। তাহলে এটা আমাদের কার্বনিল মূলকের সুনিশ্চিত পরীক্ষা। অর্থাৎ এই যৌগে যে অ্যালডিহাইড কিংবা কিটোন যে কোনোটাই থাকতে পারে। তাহলে আমাদের কার্বনিল টেস্ট দ্বারা বোঝাচ্ছে অ্যালডিহাইড অথবা কিটোন যে কোনো একটা থাকতে পারে, কিন্তু অ্যালডিহাইড না কিটোন সেটা আমাদেরকে এবার শনাক্তকরণ করতে হবে। এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা আবারও আমরা একটা টেস্ট টিউব নেব। সেই টেস্ট টিউবে তরল এই যৌগটি 1 থেকে 2 মিলিলিটার আমরা ট্রান্সফার করে নেব। ট্রান্সফার করে নেওয়ার পরে আমরা এতে 2 থেকে 3 মিলিলিটার টলেন বিকারক রিয়াজেন্ট যোগ করব। এটি আমাদের টলেন রিয়াজেন্ট। এটা যদি যোগ করি, তাহলে
আমাদের সিলভারের অধক্ষেপ পড়বে, কাঁচের গায়ে সিলভারের অধক্ষেপ পড়লে পারার সৃষ্টি হবে। ফলে এই কাঁচটাই টেস্ট টিউবটা একটি দর্পণের ন্যায় আচরণ করবে। আমরা জানি কি কাঁচের অপর পৃষ্ঠ অস্বচ্ছ কোনো পদার্থ যেমন পারা দিয়ে যদি প্রলেপ দেওয়া হয় তাহলে সেটা দর্পণে পরিণত হয়, আয়নাতে পরিণত হয়। তাহলে এখানে এই পরীক্ষায় যেহেতু সিলভার অধক্ষিপ্ত হবে তাহলে সেটা এই টেস্ট টিউবের ভেতরের পাশে লেগে এটা দর্পণের ন্যায় আচরণ করবে। আমরা প্রদত্ত তরল জৈব যৌগটিতে আমরা টলেন বিকারক যোগ করার ফলে আমাদের এইরকম সিলভারের পদক্ষেপ পড়ছে এবং সিলভারটা দেখছি ধীরে ধীরে টেস্ট টিউবের গায়ে লেগে যাচ্ছে। আরও যদি আমরা দীর্ঘক্ষণ রেখে দিই তাহলে এই সিলভারটা টেস্ট টিউবের গায়ে লেগে একেবারে দর্পণের ন্যায় আচরণ করবে। তাহলে এটা আমাদের বোঝাচ্ছে যে কি আমাদের প্রদত্ত জৈব নমুনাতে অ্যালডিহাইড বিদ্যমান, কিটোন নয়। এবার আমরা আরেকটি জৈব নমুনা নিয়ে কাজ করব। এখানে আমাদের প্রদত্ত জৈব নমুনা আছে, এটা আমরা কি করব, খুব সামান্য পরিমাণ জৈব নমুনা এতে নিব। নেওয়ার পরে যেহেতু এটা কঠিন সেহেতু এটাকে দ্রবীভূত করার জন্য আমরা প্রথমে একটু মূল দ্রবণ বানাই নিতে পারি। মূল দ্রবণের জন্য আমরা ইথানল ব্যবহার করব। ইথানলে আমরা এটাকে দ্রবীভূত করব। ইথানলে আমরা প্রদত্ত জৈব যৌগটিকে দ্রবীভূত করছি, আমাদের স্বচ্ছ দ্রবণ তৈরি হয়েছে। আমরা এই দ্রবণ থেকে 1 থেকে 2 মিলিলিটার আমরা এখানে কি করব, ঢেলে নিব। এরপরে আমরা করব কি, আমরা এতে আবারও কার্বনিল টেস্টের জন্য কি করব, আমরা এখানে কয়েক মিলিলিটার 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন যোগ করব। এবার দেখা যাচ্ছে আমরা মূল দ্রবণ তৈরি করছিলাম, সেখানে মূল দ্রবণে দেখা যাচ্ছে না, আমরা প্রদত্ত জৈব কঠিন পদার্থটির আমরা কি করেছি, মূল দ্রবণ নিয়েছি। মূল দ্রবণ বানাইছি কিভাবে, জৈব যৌগটিকে ইথানলে দ্রবীভূত করার পরে আমরা এখানে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন যোগ করছি। আমরা হলুদ বর্ণের একটি পদক্ষেপ দেখতে পাচ্ছি, আমরা স্পষ্ট একটা হলুদ বর্ণের পদক্ষেপ দেখা যাচ্ছে, হলুদ বর্ণের একটা পদক্ষেপ দেখতে পাচ্ছি। তাহলে এখানে কার্বনিল মূলক বিদ্যমান। এবার আমরা যদি আরেকটা টেস্ট টিউবে আমরা এই মূল দ্রবণ নেই কয়েক মিলিলিটার, এরপরে আমরা যদি এখানে টলেন বিকারক যোগ করি আমরা দেখব কোন রকম পদক্ষেপ পাই কিনা। আমরা মূল দ্রবণে টলেন বিকারক যোগ করার পরে আমরা কোনো রকম পদক্ষেপ দেখতে পাচ্ছি না, তার মানে এখানে কোনো রকম এখানে এই যৌগটিতে কিটোনমূলক বিদ্যমান, অ্যালডিহাইড বিদ্যমান নয়। এবার আমরা তৃতীয় আরেকটি জৈব নমুনা, প্রদত্ত জৈব নমুনা নিব। এখানে আমরা এবার চাচ্ছি যে এটা অ্যাসিড মূলক টেস্ট করব। এখানে যদি অ্যাসিড মূলক থাকে তাহলে তার আগে আমরা কি করব, সোডিয়াম বাইকার্বনেট একটা ওয়াশ গ্লাসে আমরা সামান্য পরিমাণ সোডিয়াম বাইকার্বনেট এখানে যোগ করব। এই ওয়াশ গ্লাসের উপর আমরা সোডিয়াম বাইকার্বনেট যোগ করছি। এরপরে আমরা এটির উপর আমরা এই প্রদত্ত নমুনার কয়েক চিমটি যোগ করব। দেখা যাচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড উঠছে। এই বুদবুদ আকারে যদি কার্বন ডাই অক্সাইড উঠে তাহলে জৈব নমুনায় অবশ্যই কার্বক্সিল মূলক আছে। কারণ কি, কার্বক্সিলিক অ্যাসিড সমূহ, জৈব কার্বক্সিলিক অ্যাসিড সমূহ
কার্বনিক অ্যাসিডের চাইতে শক্তিশালী অ্যাসিড। তাহলে যে কোনো কার্বনেট কিংবা বাইকার্বনেটের মধ্যে যদি আমরা জৈব অ্যাসিড যোগ করি তাহলে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড মুক্ত হবে, সেই বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইডটা দেখা যাবে। এটাই হচ্ছে কার্বক্সিল মূলকের সুনিশ্চিত পরীক্ষা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দ্বিতীয় পরীক্ষাটি করব। সেটা আমরা অলরেডি জানি। সেই দ্বিতীয় পরীক্ষাটি হচ্ছে প্রমাণ সোডিয়াম কার্বনেট দ্রবণের সাহায্যে অজানা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয়। আমাদের এটা বুরেট, এই বুরেটে আছে অজানা ঘনমাত্রা হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এখানে আছে আমাদের প্রমাণ 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ। আমরা জানি সোডিয়াম কার্বনেট একটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তো এটা আমাদের প্রমিতকরণের প্রয়োজন নাই, সরাসরি আমরা 0.1 মোলার বানিয়েছি, সেটাই আমরা এখন ব্যবহার করব। আর যেহেতু সোডিয়াম কার্বনেট একটি মৃদু ক্ষারক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি শক্তিশালী অ্যাসিড, এদের টাইট্রেশনে অবশ্যই মিথাইল অরেঞ্জ কিংবা মিথাইল রেড ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। আমরা জানি সোডিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে 1 মোল সোডিয়াম কার্বনেট লাগে আর 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে। তাহলে এদের মধ্যে বিক্রিয়ার অনুপাত হবে 1:2, অর্থাৎ অ্যাসিডের মোল সংখ্যা A এর মান হবে 2 এবং ক্ষারকের মোল সংখ্যা B এর মান হবে 1। তো আমরা টাইট্রেশন করার আগে প্রথম কাজ হচ্ছে আমাদের টাইট্রেশন টেবিল তৈরি করে রেকর্ড রাখা, যা যা করলাম সবকিছু রেকর্ড রাখা। তো টাইট্রেশন শুরুর প্রথম ধাপ হচ্ছে একটা পরিষ্কার কনিক্যাল ফ্লাস্ক নিব, সেখানে প্রমাণ দ্রবণ একটি 10 মিলিলিটার পিপেটের সাহায্যে প্রমাণ দ্রবণ আমি মেপে নিব। পিপেটের সাহায্যে কোনো কিছু তরল পরিমাপ একটি দক্ষতার বিষয়। প্রথমত আমাদের হাত শুষ্ক থাকতে হবে, চোখ এবং নিঃশ্বাস যে টানবো আমরা সেটা একটা রিদমের মধ্যে থাকতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এমনভাবে তরল টানবো যেন আমার মুখেও না যায়, আবার 0 দাগের একটু উপরে থাকে। তারপরে আমরা আস্তে আস্তে তরলটাকে নামাবো। যখন 0 দাগের লেভেল পূর্ণ হবে তখন আমরা চেপে ধরে ঢালবো। তাহলে আমরা শুরু করি। আমরা 0 দাগের অনেক উপরে উঠিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে খুব কৌশলে, দেখা যাচ্ছে এখানে জুম করলে দেখো, আমরা খুব কৌশলে আস্তে আস্তে বাতাস ছাড়বো যেন খুব ধীরে ধীরে তরল নিচে নামে। আমরা দেখতে পাচ্ছি তরল নিচে নামছে। তারপরে আমাদের চোখ থাকতে হবে অবশ্যই 10 মিলিলিটার যেখানে ইন্ডিকেট করছে সেই দাগ বরাবর। আমরা যদি উপর থেকে দেখি পাঠ ভুল হবে, নিচ থেকে দেখলেও ভুল হবে। চোখের লেভেল বরাবর হতে হবে। যখনই লোয়ার মেনিসকাস 10 মিলিলিটারের দাগ স্পর্শ করবে তখনই আমি এটা জোরে চেপে ধরবো। আমরা চেপে ধরেছি, এক্স্যাক্টলি আমাদের 10 মিলিলিটার এখানে হয়েছে। এখন আমরা করব কি, এই কনিক্যাল ফ্লাস্কে আমরা এটা ঢেলে নেব। এবার মনে হচ্ছে যে আমার পিপেট থেকে সবকিছুই পড়ে গেছে, কিন্তু না, পিপেটের মাথাতে কিছু পরিমাণ থেকে যায়। যেহেতু আমরা টাইট্রেশনে তুল্য পরিমাণ ক্ষারের সাথে বিক্রিয়া করে তুল্য পরিমাণ অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করব, তাহলে প্রতিটি ফোঁটাই গুরুত্বপূর্ণ। কারণ ওখানে যদি ক্ষার থেকে যায় তাহলে অ্যাসিড কম লাগবে, তাহলে ঘনমাত্রা নির্ণয় ভুল হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এইভাবে আস্তে আস্তে এই পাশটা চেপে ধরে এই কনিক্যাল ফ্লাস্কটা একটু কাত করে এইভাবে গায়ে ঠেকাতে হবে। কয়েকবার ঠেকালে এখানে থাকা সর্বশেষ ফোঁটাটাও কনিক্যাল ফ্লাস্কে চলে যাবে। আমরা মেপে নিয়েছি 10 মিলিলিটার সোডিয়াম কার্বনেটের 0.1 মোলার দ্রবণ, অর্থাৎ প্রমাণ দ্রবণ। আমরা কিছুক্ষণ আগে বললাম যে সোডিয়াম কার্বনেট একটি মৃদু ক্ষার এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি শক্তিশালী অ্যাসিড। এদের
টাইট্রেশনে অবশ্যই মিথাইল অরেঞ্জ কিংবা মিথাইল রেড ব্যবহার করতে হবে। আমরা মিথাইল রেড খুব 1 থেকে 2 ফোঁটা আমরা এখানে যোগ করব। কারণ কি? কারণ আমরা জানি অম্লক্ষারক টাইট্রেশনে যে ইন্ডিকেটর ব্যবহার করা হয় তা হয় দুর্বল জৈব অ্যাসিড না হলে দুর্বল জৈব ক্ষারক। তাহলে আমরা যদি বেশি পরিমাণে যোগ করি তাহলে কি ক্ষারের মধ্যে অ্যাসিড যোগ করছি অন্য একটি অ্যাসিড, তাহলে কি হবে? তাহলে অবশ্যই পাঠে ভুল হবে। আবার যদি সেটা ক্ষার হয় তাহলে ক্ষারের মধ্যে ক্ষার যোগ করছি, তার মানে এখানে 10 মিলিলিটার যে তুল্য ক্ষার নিয়েছি তার চাইতে বেশি ক্ষার হচ্ছে, তাহলে তার চাইতে বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে, তাহলে সেক্ষেত্রেও পাঠ ভুল হবে। আমাদের কাজের প্রয়োজনে খুব সামান্য 1 থেকে 2 ফোঁটা আমরা কি করব? এই ইন্ডিকেটর যোগ করব, তার বেশি নয়। যদি দেই তাহলে সেটা ভুল হবে। এবার ইন্ডিকেটর দিলাম, প্রথম অবস্থায় আমার এটা হলো কি? হলুদ। এবার আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে কি? বুরেটের প্রাথমিক পাঠ নির্ণয়। বুরেটের প্রাথমিক পাঠ নির্ণয় করতে গেলে আমি যদি নিচ থেকে দেখি তাহলে আমরা জানি পৃষ্ঠটানের কারণে কি হয়, এটা লোয়ার মিনিস্কাস এবং আপার মিনিস্কাস তৈরি করে এরকম তরল। তাহলে আমি পাঠ নেব সবসময় নিচের লেভেল, কিন্তু আমি অবশ্যই আই লেভেল চোখ যে বরাবর তরল আছে সেই বরাবর নিতে হবে। আমি নিচ থেকে নিই ভুল হবে, উপর থেকে নিলেও ভুল হবে। তাহলে এর থেকে সহজ উপায় হচ্ছে, এর জন্য সহজ উপায়, আমি এটাকে নিচে নামাবো সাবধানে, আই লেভেলে নিব এবং পাঠ নির্ণয় করব। আমি দেখতে পাচ্ছি 0.2 প্রাথমিক পাঠ হচ্ছে কি? 0.2 মিলিলিটার। তাহলে আমরা এবার করব কি? আমার প্রাথমিক পাঠ 0.2 মিলিলিটার আমরা রেকর্ড করে রাখলাম যে আমার প্রাথমিক পাঠ হচ্ছে 0.2 মিলিলিটার। এবার আমাকে সাবধানে টাইট্রেশন শুরু করতে হবে। এরপরে আমরা প্রাথমিক পাঠ রেকর্ড করেছি, এবার দ্বিতীয় কাজ যে এটা টাইট্রেশন সম্পূর্ণ করা এবং শেষ পাঠ গ্রহণ করা। তার আগে আমাদেরকে অবশ্যই এই নিচে একটা কাগজ দিতে হবে। আমরা কাগজ দিয়েছি, তাহলে কি হবে? বর্ণটা ভালোভাবে দেখা যাবে। আমাদের এই কাজের জন্য খুব সাবধান। বাম হাতে আমরা কি করব? বাম হাতে এই কর্ক নিয়ন্ত্রণ করব, আর ডান হাত দিয়ে এটা নাড়াবো আর চোখ রাখবো নিচে, কোনোভাবেই যেন তরলের ফোঁটা আমার বাইরে না পড়ে। তাহলে আমরা খুব ধীরে ধীরে এক ফোঁটা করে আমরা এখানে দিব এবং নাড়াতে থাকবো। আমরা দেখতে পাচ্ছি যে যখনই ফোঁটা পড়ছে তখন কালার পিঙ্ক কালার হয়ে যাচ্ছে ওই জায়গাটা, তার মানে আমাদের শেষ বিন্দুতে টাইট্রেশন শেষে অবশ্যই কালার পিঙ্ক আসবে। তা আমরা এটা দিতে থাকবো যতক্ষণ এইভাবে নাড়াতে নাড়াতে যখন স্থায়ী পিঙ্ক বর্ণ হয়ে যাবে তখনই আমাকে টাইট্রেশন বন্ধ করতে হবে, আর এক ফোঁটাও যোগ করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি আমরা খুব কাছাকাছি চলে আসছি, খুবই আস্তে দিব। শেষ পর্যায়ে এসে অবশ্যই টাইট্রেশন স্লো হতে হবে, আস্তে আস্তে হতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে পিঙ্ক বর্ণ হওয়ার পরে এখনো স্থায়ী হয়নি, একটু হলুদ আছে। আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্ট পিঙ্ক কালার, হলুদ ছিল আমাদের, হলুদ থেকে পিঙ্ক কালার হয়ে গেছে, দেখা যাচ্ছে হলুদ থেকে পিঙ্ক কালার হয়ে গেছে, তার মানে টাইট্রেশন শেষ। এখানে আর এক ফোঁটাও অতিরিক্ত দেওয়া যাবে না, দিলেই সেটা পাঠ ভুল হবে। আমার এবার টাইট্রেশন শেষ, আমার শেষ পাঠ আমাকে নির্ণয় করতে হবে আই লেভেল। আমরা দেখতে পাচ্ছি অ্যাকুরেটলি দেখতে পাচ্ছি 10.6। তাহলে শেষ পাঠ আমার হলো কি 10.6। তাহলে প্রথম পাঠ আমার 0.2 মিলিলিটার, শেষ পাঠ আমার 10.6 মিলিলিটার। তাহলে দুই পাঠ থেকে বিয়োগ করলে আমার কি হবে? 10.4 মিলিলিটার হচ্ছে কি আমার পাঠ। অর্থাৎ প্রমাণ 0.1 সোডিয়াম কার্বনেট দ্রবণকে প্রশমিত করতে আমার অজানা ঘনমাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিডের লাগলো 10.4 মিলিলিটার।
এইভাবে একই প্রক্রিয়ায় আমরা 3টি পার্ট নিব। 3টা পার্ট নেওয়ার পরে 3টা পার্টের আমরা গড় নিব। ধরে নিলাম সেই গড় x। তাহলে আমরা এবার টাইট্রেশনের সমীকরণ ব্যবহার করব। মোলারিটিতে যদি আমরা হিসাব নিকাশ করি, টাইট্রেশন ঘনমাত্রা যদি মোলারিটিতে দেওয়া থাকে তাহলে আমাদের অবশ্যই সূত্র হবে B × VA × SA সমান A × VB × SD, যেখানে A হলো অম্লের মোল সংখ্যা, B হলো ক্ষারকের মোল সংখ্যা, SA হলো অ্যাসিডের শক্তিমাত্রা যেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, আর VA হচ্ছে ব্যবহৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমরা পেলাম 10.4 মিলিলিটার, আর SB হচ্ছে প্রমাণ দ্রবণের ঘনমাত্রা অর্থাৎ 0.1 মোলার, আর VB হচ্ছে প্রমাণ দ্রবণের আয়তন, সেটা আমরা নিয়েছিলাম 10 মিলিলিটার। এই সবগুলো মান বের করে বসাই দিয়ে আমাদেরকে S এর মান হিসাব নিকাশ করতে হবে। এইভাবে আমাদের টাইট্রেশন শেষ করতে হয়। টাইট্রেশন খুবই কেয়ারফুলি করতে হয়, কোনোভাবেই যেন ফোঁটা, সতর্কতা যে কোনোভাবেই যেন ফোঁটা বাইরে না পড়ে। পিপেটিং করার সময় যেন কোনো অবস্থায় দ্রবণ, মেপে নেওয়া দ্রবণ পিপেটে থেকে না যায়, বাইরে না পড়ে। পার্ট নেওয়ার সময় আমাকে সতর্ক থাকতে হবে যেন তরলের লেভেল বরাবর আমার চোখ থাকে। পার্ট সবসময় নিচের লোয়ার মিনিসকাস থেকে নিতে হবে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।